নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা শুরু করব ত্রিকোণমিতি নিয়ে। আমাদের দশম শ্রেণীতে আমরা প্রথমে ত্রিকোণমিতি নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতির কোণের পরিমাপ। ঠিক আছে, ত্রিকোণমিতির কোণের পরিমাপ। তো তার আগে আমাদের ত্রিকোণমিতির কোণের একটু ধারণা জানতে হবে। তো কত রকম ভাবে ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করা যায় সেগুলো আমাদের বিস্তারিত আমরা আলোচনা করব, এবং তার সাথে আমরা সেই বিষয়ে প্রচুর অঙ্ক আলোচনা করব। কিন্তু আমাদের প্রথমে যেটা জানতে হবে কোণ। তো দুরকম কোণ এতদিন তোমরা জেনে এসছো, যে জ্যামিতিক কোণ সম্বন্ধে জেনে এসছো। তো আমরা পড়ানো শুরু করবার আগে জ্যামিতিক কোণ কি একটু আগে আমরা জেনে নিই, তারপর আমরা আসবো হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ কাকে বলে? আমরা জানি যে একটি বিন্দু মনে করো এইরকম, সেখান থেকে একটা রশ্মি নির্গত হয়েছে, আর আরেকটা রশ্মি নির্গত হয়েছে। এইটা একটা ওপি রশ্মি নির্গত হয়েছে আমাদের ও বিন্দু থেকে, আরেকটা ও কিউ রশ্মি নির্গত হয়েছে ও বিন্দু থেকে। তাহলে এদের সংযোগ স্থলে একটা কোণ উৎপন্ন হয়েছে। এটা কিন্তু আমাদের কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কি হলো? একটা বিন্দু থেকে দুটো রশ্মি আমাদের নির্গত হলো। এবার এরকমও তো হতে পারে যে একটা রশ্মি এইরকম আর একটা রশ্মি এইরকম, দুটো দেখো একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে। এটা হচ্ছে এক্স আর, এটা হচ্ছে ওয়াই আর। আর বিন্দুতে দুটোই এসে মিলিত। আচ্ছা, যদি আর না হয় তাহলে ও ড্যাশ নিতে পারি। তাহলে এই এক্স থেকে একটা রশ্মি নির্গত হয়েছে, ওয়াই থেকে একটা রশ্মি নির্গত হয়েছে। এই দুটো রশ্মি এসে মিলিত হয়েছে আমাদের ও ড্যাশ বিন্দুতে। তাহলে এইখানেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই ধরনের কোণকে আমরা বলবো জ্যামিতিক কোণ। ঠিক আছে, তাহলে জ্যামিতিক কোণের ডেফিনেশন বা সংজ্ঞা কি হবে? আমরা যদি লিখতে দেয় আমাদেরকে, আমরা কি লিখব? কোনো বিন্দু থেকে কোনো বিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয়, অথবা দুটি রশ্মি যদি একটি বিন্দুতে এসে মিলিত হয়, তাহলে সেই রশ্মিদের সংযোগস্থলে একটি কোণ উৎপন্ন হয়। আবার বলছি, একটি বিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয়, অথবা দুটি রশ্মি যদি কোনো একটি বিন্দুতে এসে মিলিত হয়, তাহলে তাদের সংযোগস্থলে একটি কোণ উৎপন্ন হয়। এই কোণকে আমরা বলবো জ্যামিতিক কোণ। ঠিক আছে, জ্যামিতিক কোণ কি করে পরিমাপ করা হয় তা তোমরা সবাই জানো। আমরা চাঁদা দিয়ে জ্যামিতিক কোণের পরিমাপ করতে পারি। আবার জ্যামিতিক কোণ আমরা আঁকতেও পারি, সেটা হচ্ছে কম্পাসের সাহায্যে আমাদের জ্যামিতিক কোণ আঁকা যেতে পারে। এইবার আমাদের যে অধ্যায়, তাতে ত্রিকোণমিতি কোণ সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। ত্রিকোণমিতি কোণ কাকে বলে? ঠিক আছে, তো এইবার আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের, মনে করা যাক, একটা রশ্মি ও পি রশ্মি। ভালো করে বোঝার চেষ্টা করবে। ও পি রশ্মি, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন। অর্থাৎ এই রশ্মিটার অবস্থানটা এরকম রয়েছে। প্রথমেই ও বিন্দু, সেখান থেকে রশ্মিটা নির্গত হয়েছে। এটা আমাদের ইনিশিয়াল পজিশন হয়েছে। আশা করি অসুবিধা হচ্ছে না বুঝতে। এইবার এই রশ্মিটা এরকম আছে। তো ধরা যাক এই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এরকম অবস্থানে এসে পৌঁছালো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে এসে এই অবস্থানে এসে পৌঁছালো। তাহলে এটা হচ্ছে ও কিউ রশ্মি, এটা হচ্ছে ফাইনাল পজিশন। এটা ঘুরলো কিভাবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে কত কোণে ঘুরলো? ধরা যাক থিটা কোণে ঘুরলো। থিটা হচ্ছে আমাদের একটা গ্রিক লেটার, যার সাহায্যে আমরা কোণের পরিমাপ করতে পারি। ঠিক আছে, কোনো সন্দেহ নেই। বেশ,
এটা তো ঘটনাটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটার, বাংলায় লিখে দিচ্ছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। এবার আবার ওপি রশ্মিটাকে আঁকছি। ও পি, এই রশ্মিটাকে আমরা আবার এঁকে ফেললাম। ঠিক আছে, এইবার একই রকম ভাবে এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন। এইবার এই রশ্মিটা, ও তো প্রান্তবিন্দু, ও প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এই দিকে ঘুরে ধরা যাক আর পজিশনে এলাম, ও আর, এই রশ্মিটা পেলাম, এটা হচ্ছে ফাইনাল পজিশন। ঠিক আছে, কিরকম ঘুরলাম? ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরেছি। ধরা যাক θ1 কোণে ঘুরেছি। তাহলে এই যে দু রকমের কোণ উৎপন্ন হলো, এই রশ্মিটা, ওপি রশ্মিটা তার প্রান্ত বিন্দুতে স্থির থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঠিক আছে, প্রথম অবস্থানের সাথে একটা কোণ উৎপন্ন করলো। আবার একই রশ্মিটা প্রান্ত বিন্দুতে স্থির থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে প্রথম অবস্থানের সাথে একটা কোণ উৎপন্ন করলো। তাহলে আমাদের এই যে দুটো কোণ উৎপন্ন হলো, এই কোণকে আমরা বলবো ত্রিকোণমিতিক কোণ। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে কথা হলো, ভালো করে বুঝলো, যখন আমাদের জ্যামিতিক কোণ ছিল, যখন জিওমেট্রিক অ্যাঙ্গেল ছিল, জ্যামিতিক অ্যাঙ্গেল, জ্যামিতিক কোণ, এই জ্যামিতিক কোণের ক্ষেত্রে কি ছিল? দেখো, এখানে কোন একটি বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হয়েছিল। আবার এক্ষেত্রে আরেক রকম ভাবে হয়েছিল, দুটো রশ্মি কোনো বিন্দুতে এসে মিলিত হয়েছিল, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, যে এই উভয় ক্ষেত্রে আমাদের যেটা পরিষ্কার বুঝতে পারছি সেটা হলো গিয়ে যে এখানে কিন্তু কোনো রকম ভাবে রোটেশনের কিছু ব্যাপার নেই। ইনিশিয়াল পজিশনের সঙ্গে ফাইনাল পজিশন যে রোটেট করছি, এরকম কিন্তু কোনো বিষয় নেই। ঠিক আছে, স্থির থাকছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা রোটেট হচ্ছে, তাই না? এটা কিন্তু রোটেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলবো, যে দুরকম ভাবে রোটেশন হচ্ছে। একটা হচ্ছে প্রথম অবস্থানের সাথে ঘড়ির কাঁটার উল্টো দিকে রোটেশন হচ্ছে, আর একটা প্রথম অবস্থানের সাথে ঘড়ির কাঁটার দিকে রোটেশন হচ্ছে। ঘড়ির কাঁটার উল্টো দিকে যে রোটেশন হচ্ছে সেটাকে তখন আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারবো থিটা ইজ এ পজিটিভ অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাঙ্গেল হলো। এরপর কি, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তখন আমরা বলবো এটাকে নেগেটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ ঋণাত্মক কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো θ1 ইজ এ নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে মাথায় সবসময় রাখতে হবে যে কোনটা ধনাত্মক কোণ আর কোনটা হচ্ছে ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণটা কি? ধনাত্মক কোণ হচ্ছে যেটা আমাদের প্রথম অবস্থানের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যেটা হয়, আর ঋণাত্মক কোণ হচ্ছে যেটা ঘড়ির কাঁটার দিকে হয়। এবার তাহলে তোমাদের প্রশ্ন করবে যে ত্রিকোণমিতিতে ধনাত্মক কোণের সংজ্ঞা দাও। জিজ্ঞেস করতেই পারে ধনাত্মক কোণের সংজ্ঞা। তাহলে ধনাত্মক কোণের সংজ্ঞাটা কি হবে? আমরা বলবো একটি রশ্মি তার প্রান্ত বিন্দুতে স্থির থেকে, একটি রশ্মি তার প্রান্ত বিন্দুতে স্থির থেকে
ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ভালো করে বোঝো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে প্রথম অবস্থানের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ধনাত্মক কোণ। আমি আবার রিপিট করছি, তোমরা সবাই লিখে নেবে সুন্দর করে। কোন রশ্মি তার প্রান্ত বিন্দুতে স্থির থেকে, প্রান্ত বিন্দু কিন্তু স্থির থাকবে, যে বুড়ো আঙ্গুলের ডগাটাকে আমরা প্রান্ত বিন্দু দেখাচ্ছি। কোন রশ্মি তার প্রান্ত বিন্দুতে স্থির থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঠিক আছে, প্রথম অবস্থানের সাথে, এই যে প্রথম অবস্থানের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ধনাত্মক কোণ। ঠিক আছে, তাহলে এখানে ধনাত্মক কোণের সংজ্ঞা হয়ে গেল। তারপরে এখানে ছবি আঁকতে হবে। ছবি এঁকে কি ব্যাখ্যা দেব? লিখব, চিত্রে ওপি রশ্মিটি ও বিন্দুতে স্থির থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণে ঘুরে ও কিউ অবস্থানে এসে স্থির হয়েছে। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে অ্যাঙ্গেল পিও কিউ ইজ ইকুয়াল টু থিটা। ওকে, নেক্সট এবার আসছে আমাদের ঋণাত্মক কোণ কাকে বলে। প্রশ্ন করবে ঋণাত্মক কোণ কাকে বলে। তাহলে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে কোন রশ্মি তার প্রান্ত বিন্দুতে স্থির থাকে, দেখো বুড়ো আঙ্গুলের ডগা আবার, কোন রশ্মি তার প্রান্ত বিন্দুতে স্থির থেকে, ঠিক আছে, কোন রশ্মি প্রান্ত বিন্দুতে স্থির থেকে তার ঘড়ির কাঁটার দিকে ঘুরে প্রথম অবস্থানের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় ঋণাত্মক কোণ। ঠিক আছে, কোন রশ্মি তার প্রান্ত বিন্দুতে স্থির থেকে বা প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, কোন রশ্মি তার প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে বললেই সব থেকে ভালো, স্থির থেকে না, কোন রশ্মি তার প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরে প্রথম অবস্থানের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঋণাত্মক কোণ। তাহলে ব্যাখ্যা দেব কি? দেব, চিত্রে ওপি রশ্মি প্রান্ত বিন্দু ওকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে থিটা 1 কোণে ঘুরে ও আর অবস্থানে এসে স্থির হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে অ্যাঙ্গেল পিও আর ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস থিটা 1। মাইনাস বলতে হবে, এটা নেগেটিভ কোণ। তো এইটা হয়ে গেল আমাদের ব্যাখ্যা। এবার কথা হচ্ছে যে যখন আমরা দেখব যে জ্যামিতিক কোণ আমরা এতদিন কি করেছি, 0 থেকে 360 ডিগ্রি অবধি আমাদের আঁকতে পেরেছি। যে বৃত্তটা যদি এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়ে গিয়ে পুরোটা কোণ হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে কোথা থেকে শুরু হয়? একটা অ্যাঙ্গেল থিটা 360 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়। এটা 0 ডিগ্রিও হতে পারে, আবার 360 ডিগ্রিও হতে পারে, এদের মাঝে যে কোনো কোণ ক্যারি করতে পারে। কিন্তু ত্রিকোণমিতিক ক্ষেত্রে কিন্তু সেই রকম নয়। দেখো আমি ছবি এঁকে বোঝাচ্ছি। ধরা যাক এই হচ্ছে আমাদের একটা অক্ষ, এইটা হচ্ছে মূল বিন্দু ও এক্স এক্স ড্যাশ, এখানে হচ্ছে ওয়াই, আমরা এখানে নিয়ে নিচ্ছি ওয়াই ড্যাশ। এই যে ও এক্স, এটা জানি সব সময় 0, ঠিক আছে। এই যে এখান থেকে যে অ্যাঙ্গেলটা ও এক্স, যে অ্যাঙ্গেলটা হয় আমাদের সবসময়, তো যে কোনো কোণের পরিমাপ যখন শুরু করি তাহলে ও এক্স থেকেই তো শুরু করি। সেখানটা ও এক্স এর কত কোণ করছে? ও এক্স নিজের সাথে 0 ডিগ্রি কোণ করছে। তাহলে যাক এখানে একটা পি বিন্দু রয়েছে, তাহলে রশ্মিটা হচ্ছে আমাদের ওপি রশ্মি। এবার ধরা যাক এই যে ওপি রশ্মিটা কত হয়েছে বলো? এখান থেকে অ্যাঙ্গেলটা অবশ্যই বুঝতে পারছি, অ্যাঙ্গেল এ ও এক্স ও পি, এটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। এইবার ওপি রশ্মিটা ধরা যাক ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ধরা যাক 30 ডিগ্রি কোণে ঘুরলো, ঘুরে এই কিউ অবস্থানে এসে স্থির হয়েছে। এটা হচ্ছে কিউ বিন্দু, এই হচ্ছে আমাদের রশ্মিটা। ওপি রশ্মিটা কি হয়েছে? 30 ডিগ্রি কোণ করেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে প্রথম অবস্থানের সাথে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা পাবো,
অ্যাঙ্গেল পি ও কিউ এটাকে আমরা বলবো 30 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আমাদের পজিটিভ। পজিটিভ কেন হলো? ঘড়ির কাঁটার যেহেতু বিপরীত দিকে ঘুরেছিল। আবার দেখো ভালো করে, যদি এই ওপিটা ঘড়ির কাঁটার দিকে 30 ডিগ্রি কোণে ঘুরে আসতো, মনে করো আর অবস্থানে এসেছে, ঠিক আছে, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটার কিন্তু পরম মান 30 ডিগ্রি, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ওপি রশ্মিটা ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরেছে, তাহলে অ্যাঙ্গেল পি ও আর আমরা এখান থেকে বলবো -30 ডিগ্রি, ঠিক আছে, নেগেটিভ। এবার যদি মনে করো এখানে অ্যাঙ্গেলটা যাও, মনে করো এখান থেকে টি, তাহলে এখান থেকে এতটা যদি মনে করো 120 ডিগ্রি গেলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আমি এখান থেকে বলতে পারবো পি ও টি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। আর যদি এই দিকে ঘুরে 120 ডিগ্রি আসে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি এস বিন্দু হয়, তাহলে এখান থেকে যে কোণটা তৈরি হবে সেইটা -120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পিওএস যেটা তৈরি হবে -120 ডিগ্রি। এবার এই কোণটা ক্রমশ রোটেট করতে পারে, এখান থেকে শুরু হয়ে ক্রমশ ঘুরতে পারে, এখান থেকে এলে এত অব্দি এলে 360, আরেক পাক ঘুরে এলে 720, এইভাবে কিন্তু রোটেট করতে পারে। আবার অ্যান্টি ক্লক ওয়াইজও হচ্ছে এইভাবে রোটেট করতে পারে, -360, আবার এদিকে আরেকবার রোটেট করলো অ্যান্টি ক্লক ওয়াইজ -720, এরকম ভাবে করতে পারে। তো তাহলে যেমন জ্যামিতিক কোণে যেহেতু 0 থেকে 360 ডিগ্রি অবধি সীমাবদ্ধ ছিল, এখানে কিন্তু সেই রকম নয়। ত্রিকোণমিতিক ক্ষেত্রে কিন্তু এটা যত খুশি, যত বড় হতে পারে, যত ছোট হতে পারে। ছোট যখনই হবে, 0 ডিগ্রি থেকে যখন নেমে যাবে, যখন নেগেটিভ হবে, তখন নিশ্চয়ই বুঝতে হবে সেই রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে চলেছে, ঘুরেছে, রোটেট হচ্ছে। আর যদি 0 থেকে বেশি হয়, তাহলে বুঝতে হবে রশ্মিটা প্রথম অবস্থানের সঙ্গে ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে ঘুরেছে। তাহলে এই হলো আমাদের ত্রিকোণমিতিতে কোণ সম্বন্ধে আলোচনা। আমাদের কোণ কি করে পরিমাপ করতে হয় তার বিস্তারিত বিবরণ আছে, সেগুলো আমরা শিখব। আশা করি এই অবধি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। সুন্দর করে খাতায় যা যা বলা হলো, ডেফিনেশন, যা যা ব্যাখ্যা দেওয়া হলো, সুন্দর করে কিন্তু ব্যাখ্যা সহকারে লিখবে, ঠিক আছে। এইটুকু ভিডিও আজকে, প্রথম ভিডিওটা আমরা এইটুকু করলাম। পরের ভিডিওটা আমরা আবার কোণের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে। ভালো থেকো।